সদ্য চুনকাম করা দেওয়ালগুলি শুধু শুভ্রই নয়, শূন্যও। একখানা ফটোগ্রাফ কিংবা ক্যালেন্ডার পর্যন্ত নেই। একপাশে একখানি তক্তপোষ বিছানা পাতা। সাদা চাদরটা মেঝেতে পর্যন্ত ঝুলে পড়েছে। পাশেই ছোট্ট একটি টেবিল, দু একখানা বইপত্র আর একটি ফুলদানিতে কয়েকটি চন্দ্রমল্লিকা। তক্তপোষের ওপর পা ঝুলিয়ে বসা অমিতার দিকে আর একবার তাকালো চিন্মোহন। ঘরের মতোই নিরাভরণ শুভ্র ওর সজ্জা। ভিজে এলোমেলো চুল সমস্ত পিঠে ছড়িয়ে পড়েছে। ও যেন কালো স্লেটের ওপর খড়ি দিয়ে লেখা একটি শ্লোকের স্তবক। ইচ্ছা করলে এখান থেকেই হাত বাড়িয়ে ওর একখানা হাত চিন্মোহন নিজের হাতে তুলে নিতে পারে। অমিতা একটুও বাধা দেবে না, একটুও বিস্মিত হবে না। তবু থাক। এই স্তব্ধ গভীর মর্মর মূর্তির সামনে বসে প্রশান্ত মাধুর্যে মন পরিপূর্ণ হয়ে ওঠে। কোনো ক্ষোভ থাকে না, কোনো চাঞ্চল্য জাগে না। রূপের এই অনুভূতি চিন্মোহনের জীবনে নতুন। এতকাল উজ্জ্বল শিখায় নিজেকে আহুতি দিয়েছিল আনন্দ। দহন জ্বালায় নিজের অস্তিত্বকে তীব্রভাবে অনুভব করা যেত। কিন্তু অমিতার সঙ্গে পরিচয় না হলে জীবনে মধুর প্রশান্তির এই আস্বাদন আর হয়তো ঘটে উঠত না। কোনো কোনো দিন চুলের মতো সূক্ষ্ম একটু কালো রেখা থাকে। আজ একেবারে সাদা থান পড়েছে অমিতা। তাতে গাম্ভীর্য যেন আরও গাঢ় হয়ে উঠেছে। রিক্ততার মধ্যেই যেন ওর সৌন্দর্যপূর্ণ প্রকাশ। একটু চুপ করে থেকে চিন্মোহন ডাকল, শ্বেতা। বেশ, আর পরিবেশের সঙ্গে মিলিয়ে ওর নাম দিয়েছে চিন্মোহন, মহাশ্বেতা। স্নিগ্ধ হাসল অমিতা। চিন্মোহনের মনে হলো ওর হাসির রঙও যেন সাদা একগুচ্ছ জুঁই ফুলের মতো, যেমন স্বল্প তেমনই সুন্দর। তবু ভালো, আজ আর মহাশ্বেতা নয়। চিন্মোহন বলল, মহাশ্বেতাই তো। আমার দেওয়া নাম যাতে সম্পূর্ণ সার্থক হয় তার জন্য শাড়ির প্রান্ত থেকে কালো রেখাটুকু পর্যন্ত তুলে দিয়েছ। অমিতা কোনো কথা বলল না। চিন্মোহন বলল, বেশ, আমার কোনো আপত্তি নেই। এ বেশ যদি যেদিন নিজে থেকে বদলাবে আমি সেদিনের প্রতীক্ষা করে থাকব। কিন্তু বদলাতে একদিন হবেই। চিন্মোহন তার চোখের দিকে তাকাতে অমিতার চোখ নামিয়ে নিল। কি যেন আছে চিন্মোহনের দৃষ্টিতে, যাতে সমস্ত অন্তর থরথর করে কেঁপে ওঠে। বেশ বদলানো আর রোধ করা যাবে না, এ কথা অমিতাও জেনেছে। সে সম্ভাবনা দিনের পর দিন, মুহূর্তের পর মুহূর্তে ক্রমশই নিকটতর হয়ে আসছে। বদলাতে হবে। শুধু কি বেশ? জীবনের মূল ধারাই ছুটবে নতুন গতিতে। কিন্তু কেমন হবে সে পথ? কেমন হবে পরিবর্তন? এখনও সংশয় মন দুলতে থাকে। সংশয় সম্পূর্ণ ঘুচতে চায় না। এই 5 বছরের বৈধক্য জীবনের সঙ্গে অদ্ভুতভাবে লেগে গেছে। এছাড়া অন্য জীবনের কথা কল্পনাও যেন করা যায় না। কিন্তু যার স্মৃতির জন্য এই কৃতজ্ঞতা, সেই মৃত অমূল্যর ওপর মন কি অমিতার আজও তেমনই একনিষ্ঠ আছে? দৈনন্দিন জীবনে বিধবার আচার নিষ্ঠা সে তেমনই মেনে চলেছে। কিন্তু নিজের মনের খবর তো অমিতা জানে। এই শুভ্র বেশবাসের সঙ্গে মনের মিল কই? কত রাত্রে নিঃশব্দে চোখের জল ফেলেছে অমিতা। তবু অমূল্যর মুখ স্পষ্ট করে মনে পড়েনি। সেখানে ভেসে উঠেছে চিন্মোহনের প্রতিমূর্তি। অমিতা আর পারে না। এই অন্তর্দ্বন্দ্ব আর আত্মনিরোধের অন্ত কবে হবে? গোপন কাটায় মুহূর্ত ক্ষত বিক্ষত হওয়ার শক্তি আর অমিতার নেই।
এবার সে শিথিল দেহে নিজেকে সম্পূর্ণ ছেড়ে দেবে। দুর্বার স্রোত যেখানে খুশি তাকে ভাসিয়ে নিয়ে যাক। তবু ওর চোখের সামনে নিজের মনকে এমন করে উন্মুক্ত করে মেলে ধরবার কি প্রয়োজন ছিল? এর চেয়ে আজীবন প্রচ্ছন্ন থাকতে পারলে, নিজেকে সম্পূর্ণ লুকিয়ে রাখতে পারলে যেন কৃতিত্ব ছিল, আনন্দ ছিল বেশি। দিনের পর দিন পাপড়ির পর পাপড়ি খুলতে থাকবে, তবু তার মনের কিছুতে নাগাল পাবে না চিন্মোহন। অমিতা তেমনই ভেবে রেখেছিল, কিন্তু তা হলো কই? কখন কোন অজ্ঞাত মুহূর্তের একসঙ্গে সমস্ত দলগুলি খুলে গেল, অন্তরের অন্তঃস্থল পর্যন্ত উদাসিত হয়ে উঠল। ওর চোখের আলোয় কিছুই আর গোপন রইল না। পর্দার বাইরে থেকে ভুবনবাবু ডাকলেন, অমিমা। অমিতা হঠাৎ কোনো কথা বলতে পারল না। চিন্মোহন বলল, আসুন। ভুবনবাবু ঘরে ঢুকেই চিন্মোহন চেয়ার ছেড়ে দিয়ে তক্তপোষের এক পাশ ঘেঁষে বসে পড়ল। আর সেই মুহূর্তে সংকোচের সঙ্গে অমিতা আরও খানিকটা সরে বসল। মেয়ের দিকে তাকিয়ে ভুবনবাবু মনে মনে হাসলেন। ওর বৈধক্য ক্লিষ্ট শীর্ণ চেহারায় যেন এক নতুন রঙের ছোপ লেগেছে। বয়স ওর 25 হতে চলল। গত বছর বিটি পাশ করে গুরু গম্ভীর হেডমিস্ট্রেস হয়েছে। বাড়িতেও খাওয়া শোয়া নিয়ে ওর কড়া শাসনে ভুবনবাবুকে সর্বদা তটস্থ থাকতে হয়। সেই মেয়ের এই বালিকাসুলভ সজ্জা তার চোখে ভারী অপরূপ লাগল। ভুবনবাবু মুহূর্তের জন্য যেন পালক ফেলতে ভুলে গেল। ওর দেহে মনে যেন লাবণ্যের নতুন জোয়ার এসেছে, বাঁচবার নতুন সার্থকতা। দীর্ঘদিনের সংস্কারক বদ্ধ মনকে ধিক্কার দিলেন ভুবনবাবু। এ সম্ভাবনার কথা যদি তার আরও 4 বছর আগে মনে পড়ত, তাহলে এই ব্যর্থ ক্লিষ্ট সাধনে ওর জীবনের এতগুলি দিন এমন করে নষ্ট হয়ে যেত না। কিছুক্ষণ চুপ করে থেকে চিন্মোহনের দিকে তাকিয়ে বললেন, একটা কথা নিশ্চিত করে জেনে নেওয়া দরকার চিন্মোহন। তোমরা দুজনেই বয়সপ্রাপ্ত, সে হিসেবে ভালো মন্দ সমস্ত বোঝাপড়া নিজেরাই করে নিতে পারো। মাঝখান থেকে আমার হস্তক্ষেপের অবশ্য কোনো প্রয়োজন নেই। চিন্মোহন বাধা দিয়ে বলল, না না, তা কেন? অভিভাবক হিসেবে নিশ্চয়ই আপনারা অনেক কিছু জানবার থাকতে পারে। ভুবনবাবু হাসলেন সে কথা শুনে। নিতান্ত শুভাকাঙ্ক্ষী হিসেবেই কয়েকটা কথা স্পষ্ট বুঝতে চাচ্ছি, নতুন কিছু নয়। সেদিন তুমি যখন আমার কাছে কথাটা প্রস্তাব করেছিলে, তখন আমি যা জিজ্ঞাসা করেছিলাম তার জবাব তো এখনো পাইনি চিন্মোহন। চিন্মোহন বলল, হ্যাঁ, খোলাখুলিভাবেই আমি সকলের সঙ্গে আলোচনা করেছি। দাদা তো সম্পূর্ণ সমর্থন করেন। অনেক করে বুঝিয়ে বলবার পর মায়ের সম্মতিও শেষ পর্যন্ত পাওয়া গেছে। হয়তো সেটা তার সানন্দ সম্মতি নয়, কিন্তু এ ধরনের কিছু কিছু প্রতিকূলতার মুখোমুখি দাঁড়াবার শক্তি অমিতার আছে বলেই আমি জানি। যদি নাই পারেন তাতেই বা ক্ষতি কী? বর্তমান যুগের বিবাহটা ব্যক্তিগত, পরিবারগত নয়। ভুবনবাবু এবারও একটু মৃদু হাসলেন, সে কথা সত্য। কিন্তু পরিবার আর সমাজ, কয়েকজন জ্ঞানী বন্ধু নিয়ে যে সমাজের গণ্ডি যত ছোটই হোক, সে অস্বীকার করা অত সহজ নয়। জীবনে কিসের যে কতটুকু প্রস্তাব, তার হিসেব কি খুব সহজ চিন্মোহন? ভুবনবাবুর কথায় শেষের দিকটায় যেন একটু ক্লান্ত করুণ সুর বেজে উঠল। ইতিহাসটা চিন্মোহনের কিছু কিছু জানা। নিজের সম্পর্কিত পিস্তুত বোনকে বিয়ে করেছিলেন ভুবনবাবু। মাত্র এইটুকু অবৈধতায় পরিবারের সঙ্গে আজীবন তাদের বিচ্ছিন্ন থাকতে হয়েছে।
সেই নিঃসঙ্গ রুক্ষতা তাদের দাম্পত্য জীবনকেও স্পর্শ করতে ছাড়েনি। চিন্মোহন চুপ করে রইল। কোনো কথা খুঁজে না পেয়ে অমিতা বলল, যাই বাবা, চা করে আনি। ভুবনবাবু সম্মতিসূচক ঘাড় নাড়লেন। সপ্তাহ খানিক সময় নিয়েছিল অমিতা। সপ্তাহের শেষে আরও 1 সপ্তাহ সময় চাইল, কিন্তু অসহিষ্ণু চিন্মোহন মাথা নাড়ল। না, আর সময় তুমি পাবে না। আয়ুর সমস্ত সপ্তাহই তাহলে এমনি একটি একটি করে কাটবে। আর বিলম্ব নয়, যা হয় কালই। ওর এই অসহিষ্ণুতা মাঝে মাঝে বেশ লাগে অমিতার। আরও বেশি অসহিষ্ণু, বেশি রূঢ় যদি হয়ে উঠত চিন্মোহন, তাহলে অমিতার দায়িত্ব যেন আরও অনেক কমত। তার সমস্ত দ্বিধা সংশয়ের তন্দু নির্দয় হতে উন্মোচিত করে ফেলুক চিন্মোহন। অমিতা বাধা দেবে না। স্থির হলো বিয়ে হবে, রেজিস্ট্রি করেই। তবু চিন্মোহনের পারিবারিক সন্তুষ্টির জন্য হিন্দু অনুষ্ঠানগুলিও সংক্ষেপে পালন করা হবে। লজ্জায় কণ্ঠকিত হয়ে ওঠে অমিতার মন। আবার সেই অনুষ্ঠানের পুনরাবৃত্তি। কিছুতেই মন সাড়া দেয় না। একটু চুপ করে অমিতা বলে, ওগুলি কি না করলেই নয়? চিন্মোহন বলে, আমার জন্য ওগুলি নিতান্তই অনাবশ্যক, কিন্তু আত্মীয় স্বজনের জন্য কিছুটা প্রয়োজন আছে বই কি। তবু জিনিসগুলি যে বিরক্তিকর সন্দেহ নেই। কত যে অসংখ্য মেয়েলি আচারের মধ্যে দিয়ে পার হতে হয় তার ঠিক নেই। তবু চিন্মোহন মিষ্টি একটু হাসল। তবু একবারের অভিজ্ঞতা তোমার যখন হয়েছে, তত অসুবিধা হবে না বোধ হয়। কিন্তু ওদের পাল্লায় পড়ে নিতান্ত অনভিজ্ঞ আমার দশাটা কি হবে ভেবে দেখো তো। হঠাৎ ভারী বিবর্ণ দেখালো অমিতার মুখ। চিন্মোহন বিস্মিত হয়ে বলল, কি হলো? ম্লান হাসল অমিতা। কি আবার হবে? কিন্তু কি যে হয়েছে তা বুঝতে বাকি নেই চিন্মোহনের। অমিতার পূর্ব জীবন সম্বন্ধে পারতপক্ষে কোনোদিন কোনো কৌতূহল চিন্মোহন প্রকাশ করেনি। এ প্রসঙ্গ সতর্কভাবে সে বরং এড়িয়েই যায়। তবু কোনো মুহূর্তে তার উল্লেখ মাত্রই অমিতা যদি এমন আঘাত পায়, এতটা অসহায় বোধ করে, তাই বা কী করে চিন্মোহন সহ্য করবে? বয়স এবং অভিজ্ঞতা কি কম হয়েছে অমিতার, যে তার মন আজও এতখানি স্পর্শ কাতর থাকবে? একটা কথা আজ একটু খোলাখুলিভাবে আলোচনা করতে চাই অমিতা। চিন্মোহনের কণ্ঠ একটু রূঢ় এবং গভীর শোনালো। বলো। আমার পূর্বজীবনের প্রসঙ্গ এতকাল সযত্নে দুজনে আমরা এড়িয়ে গেছি, কিন্তু ফল তাতে ভালো হয়নি দেখা যাচ্ছে। এর চেয়ে খোলাখুলিভাবে আলোচনাই বরং ভালো। বেদনা এবং দুর্বলতার স্থানকে লুকিয়ে রেখে কাজ নেই। অমূল্য বাবুকে তুমি আজও ভুলতে পারোনি, এই তো স্বাভাবিক। এজন্য আমার কোনো ঈর্ষাও নেই, ক্ষোভও নেই। আমার শুধু দুঃখ এই, তার কথা আমার কাছ থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখতে চাও। অন্যান্য প্রসঙ্গের মতো তার কথাও তো এমনকি তোমাদের সেই দাম্পত্য জীবনের খুঁটিনাটি কাহিনী পর্যন্তও দুজনে আমরা আলোচনা করতে পারি। অমিতা অদ্ভুত একটু হাসল, বলল, প্ল্যানটা যেমন ভালো তেমনই কৃত্রিম। জীবনকে সবসময় অমন ফর্মুলায় বাঁধা যায় বলে কি মনে হয় তোমার? চিন্মোহন বলল, বেঁধে নিতে পারলে অনেক সময় কিন্তু ভালোই হয়। নিজেদের গড়া যে বাঁধন, তাকে ভয় কিসের? সে তো ছন্দের বাঁধনের মতো। বিয়েকেও তো লোকে বন্ধন বলে।